নমস্কার। খুব ছেলেবেলা থেকেই আমরা দেখে আসছি যে আমাদের দেশের মানুষ একটু ধর্মভীরু। আমি ঠিক ধর্মভীরু শব্দটি মানতে রাজি নই, খানিকটা ভীতিভীরু বলা যেতে পারে। এবং খানিকটা আনুগত্য আনুগত্য প্রিয়তা, আনুগত্যের প্রতি ভয়, আনুগত্যের প্রতি আনুগত্য, এই জাতীয় জিনিস হতে পারে। কারণ মানুষের মধ্যে যে ধর্মের প্রতি যে নতি স্বীকার আমরা দেখে আসছি, তার অধিকাংশটাই হচ্ছে ভয় থেকে। মানুষ দুর্বল, সাধারণ মানুষ, দরিদ্র, অশিক্ষায় শিক্ষিত মানুষ প্রচুর ভয়ে ভীত হয়ে থাকেন সবসময়, এবং তার থেকে অব্যাহতি পাওয়ার জন্য অসংখ্য কল্পিত দেবদেবীর আশ্রয় নেন এবং তাদের ভজন কীর্তন করে থাকেন। এটা অনেকটা লৌকিক জীবনের মধ্যে ছিল, আমরা দেখেছি। লৌকিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে ছিল। সেইটা আমাদেরকে খুব যে একটা ব্যতিব্যস্ত করত তেমনটা নয়। কিন্তু ইদানিংকালে কয়েক দশক ধরে, অন্তত 2-3টি দশক ধরে, এবং বর্তমান দশকে একদম অতিরিক্ত মাত্রায় যে ধর্মচর্চা আমরা দেখছি, আসলে সেটা তীব্রভাবে একটা লেনদেনের, একটা উপার্জনের রাস্তা হিসাবে, এবং অধিকাংশটাই রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, যা আমাদের ব্যক্তিগত জীবনকে ব্যতিব্যস্ত করে তুলছে। এই যে কবিতা পাঠে আমি বসেছি, বাইরে তীব্র স্বরে হরিনাম সংকীর্তন হচ্ছে। আমার যদি দেবদ্বিজে ভক্তি থাকে, আমার যদি ঈশ্বরে ভক্তি থাকে, আমার যদি হরির প্রতি ভক্তি থাকে, তো হরির নাম করব, আমি নিজে করব, নিজে শুনবো। যে শুনতে আগ্রহী নয়, তার কান অব্দি তারস্বরে হরি নাম সংকীর্তন পৌঁছে দেবার কি প্রয়োজন? যেন মনে হচ্ছে হরির মৃতদেহ নিয়ে আমরা হরিধ্বনি করতে করতে শ্মশানের দিকে যাত্রা করছি। কি করব? দরজা জানলা বন্ধ করে দিয়ে কোনো রকমে নিজেকে শামুকের খোলের মধ্যে ঢুকিয়ে আমরা একজন কবির কবিতা বই নিয়ে বসেছি। বইটির নাম ঢোল, নাচ ও করতালি। মানে আমি কি দরজা জানলা বন্ধ করে দিয়ে যে ঘরের মধ্যে বসলাম, বাইরের শব্দাবলী থেকে নিজেকে বাঁচাবার জন্যে, এখন কবির কবিতার বইটি খুলে কি আমি এই ঢোল, নাচ এবং করতালি এই জাতীয় শব্দাবলীর মুখোমুখি হব? কবির নাম অরূপ আশ। অরূপ আশকে সামান্য প্রত্যক্ষ এবং অনেকটা বেশি অপ্রত্যক্ষ ভাবে চিনে থাকি। তিনি কবিতা লেখেন, সৃষ্টি করেন, এবং তিনি অসাধারণ পত্রিকা সম্পাদনা করেন। যদিও তার সঙ্গে এই সব কারণে কখনো আমার কোনো ট্রানজাকশন হয়নি। তাকে একবার দুবার, সম্ভবত একবার আমি তাকে প্রত্যক্ষ করেছি চর্মচক্ষুতে। তা আমি অরূপ আশের ঢোল, নাচ ও করতালি এই কবিতার বইটি বার্নিক প্রকাশন থেকে যেটি প্রকাশিত হয়েছে, এই সম্প্রতি, অতি সম্প্রতি 2025-এই,
সেখান থেকে আমি বইটি সংগ্রহ করেছি আমাদের মধুসূদন স্যারের কাছ থেকে, মধুসূদন রায়। বইটির প্রচ্ছদ করেছেন অর্পণ। সম্ভবত বার্নিকের অধিকাংশ বইয়েরই প্রচ্ছদ অর্পণ করে থাকেন। এই ছিল বইটি সম্পর্কে একটি পরিচিতি। এই দেখুন বইটির প্রচ্ছদ। এবার আমি কবির সম্পর্কে, যেহেতু আমি তো কবির সম্পর্কে ততটা পরিচিত নই, তেমন কিছু জানি না, তাই এই বইয়ের পেছনেই কবির সম্পর্কে যেটুকু লিখে দেয়া আছে, সম্ভবত আমি মনে করছি খানিকটা গদ্য অংশ এখানে লেখা রয়েছে, মনে করছি কবির সম্পর্কে লেখা আছে, সেটা আমি পড়বার চেষ্টা করব। 90-এর দশকে সহযাত্রী বন্ধুরা যখন অনর্গল প্রকাশিত হচ্ছিলেন নিজস্ব কাব্য বিভায়, তখন তিনি অরূপাস মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মন নিয়ে বৎসরান্তে অভিনব বিষয়কে সম্বল করে ক্রমাগত প্রকাশ করে যাচ্ছিলেন তাঁতঘর পত্রিকা। বলেছি যে তিনি একটি উন্নত মানের পত্রিকা সম্পাদনা করতেন। তাঁতঘর পত্রিকায় তিনি বয়নের কাজ করতেন, তাঁত যন্ত্রে কবিতার শব্দগুলিকে আড়ে বহরে স্থাপন করতেন, প্রতিস্থাপন করতেন। পড়েছি ইতস্তত তাঁতঘর পত্রিকা কিছু কিছু, কিন্তু তাঁতঘর পত্রিকার মধ্যস্থ হবার সুযোগ আমার কখনো ঘটেনি। স্বাভাবিকভাবেই এটাই প্রশ্ন আসে যে তাঁতঘরে মধ্যস্থিত হবার মতো কোনো যোগ্যতা আমার ছিল না বা আজও নেই। যাই হোক, এটা অপ্রাসঙ্গিক বিষয়। পরবর্তীতে আবার লিখছেন, স্বসম্পাদিত পত্রিকায় অপরের কবিতা ছাপতে ছাপতেই কেটে গেছে অনেক মূল্যবান প্রহর। সত্যই এমন ব্যক্তি এই সময়ে বিরল। এখন কবিরা পত্রিকা সম্পাদনা করছেন, পত্রিকা ছাপছেন আগে নিজেকে প্রকাশ করার জন্য, নিজের যাবতীয় খুঁটিনাটি সবকিছু প্রকাশ করছেন, এবং অন্যদের কিছু কবিতা না ছাপলে, অন্যদের কিছু লেখা না ছাপলে সেটি অন্যের হাতে পৌঁছাবে না, এই কারণে তারা অন্যের অনেক অনেক কবিতা, কিছু কিছু কবিতা ছাপছেন, কিন্তু মুখ্য উদ্দেশ্য নিজেকে গ্লোরিফাই করা, যেটি অরূপাস করেননি। আর এরই ফাঁক ফোঁকরে বিভিন্ন সবুজ পত্রে নিয়মিত প্রকাশিত হচ্ছিল তার বেশ কিছু কবিতা। কবি নয়, কবিতা কর্মী হিসেবেই নিজেকে ভাবতে পছন্দ করেন তিনি। নিজস্ব আঙ্গিকে, অভিনব ভঙ্গিমায়, বুদ্ধিদীপ্ত শ্লেষে, গভীর সংকেতে, ইন্টারটেক্সচুয়ালিটির মোক্ষম প্রয়োগে, স্ফূর্তিতে ভরপুর তাঁর কবিতা। বিলুপ্তপ্রায় গ্রাম্য জীবন জীবিকা, রাজনীতির ভণ্ডামি, অবতলের ইতিহাসের স্বর্ণ রেণু ইত্যাকার অনেক কিছুই কবিতাগুলির মধ্যে মাথা তুলেছে একটি সময় যাত্রা। প্রকৃত প্রস্তাবে যা প্রসারিত হতে পারে পাঠক ও সমালোচকের প্রাতিষ্ঠিক অনুভবে। এই হলো কবি অরূপাসের পরিচয়, যা আমরা এই বইটি থেকে পেলাম। এবার আসল পরিচয় আমরা পাবো তার কবিতার মধ্য দিয়ে। আমরা কয়েকটি কবিতা পড়ছি প্রকাশকের এবং কবির কাছ থেকে অনুমতি প্রার্থনা করে। প্রথম কবিতাটির নাম আয়ুষ্মতী।
কোয়ার্চ মোড়কের ডাকে চাষি বউ ঘুম ভেঙে দেখে ঘরের পুরুষ গেছে পরাগ সংযোগে পটলের খেতে। রজনীর সহস্র পেরিয়ে কত শত ভোর যেন আজ, উঠানের নৈরিতে বোবা নিম ডালে বসা কাক কীটনাশকের খালি শিশি হাই তোলে। এইখানে এসে খানিক থমকে গিয়ে পদকর্তা দৃশ্য থেকে মুখ ঘুরিয়ে নেন। আর এই ফাঁকে চালের বাতায় গোঁজা সন্তোষী পাঁচালির পিঠে আয়ুষ্মতী লিখে রাখে, জামাই কার্তিক তুমি ভাদ্রের কামড় মেনে যাবে আনবাড়ি, গোপালের এত ক্ষীর নাড়ু কার জন্যে তুলে রাখবো ঠাকুরপো এবার। গ্রাম বাংলার ছবি, তার সঙ্গে জীবনের মধুময় সময়ের যে রহস্য তা। চলো যাই। পুঁই মাচা সাদা জবা ধানের মড়াই, মাসান্তের মুদিখানা হিসেবের গরমিল, পড়শির লাল চোখ, পার্টির জার্সি গায়ে জমির দালাল, থাক পড়ে থাক। রোদ্দুরে চাপা ফুলের রং বলছে, রেল লাইনের পাশে দোলানো কাশের গুচ্ছ বলছে, বড় ঘড়ির তলায় ঝোলানো ফেস্টুন বলছে চলো যাই। হিমালয়ের সানুদেশে চমরি গায়ের দুধ, ব্রহ্মকমলের পাপড়িতে গধূলির আলোচ্ছায়া, হরকি পৌরীর ঘাটে সন্ধ্যা, প্রদীপ ভাসাও কারে সরিয়া, চলো 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 যাই। অসাধারণ। ভাঙা গান। মরার সময় নেই আজ রবিবার, সুর ফাঁক তালে বাজে প্রতিভার জ্ঞাতি ভাই বোন, প্রেম পূজা বিচিত্র পর্যায়। দুপুর খুঁড়িয়ে হাঁটে বিকেলের দিকে, সাদা বাড়ি বসে যাওয়া গাল, খাতা ভর্তি ঠাকুরের গান ভাঙা গান। চলে যায় মরি হায়, মরার সময় চলে যায়। তাহাদের কথা। ফণীভূষণ বিদ্যা বিনোদ, বড় ফণী, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে কবিতাটি লিখেছেন কবি অরূপাস। চাল নেই চুলো নেই, মাথা ভর্তি স্বপ্নের আড়ত, ঘসেটি বেগম থেকে নটি বিনোদিনী, সলমা জরির কাজ অশ্রুতে সজল, ইতিহাস হেসে ওঠে রাংতার মেডেলে। রাত ভোর হলে তবু খিদে তেষ্টা পায়, কর্নেট ফুলট বায়া, বলে দিস তোদের ওই মশান মাস্টারকে, শোনাই শোনাই বলে যতই সোহাগ দিক, আলতা কেনার পয়সা তেনাকেই খুঁজে আনতে হবে। আরেকটি কবিতা পড়ব। নতুন কবিতার বই, প্রকাশক এবং কবির কাছ থেকে অনুমতি প্রার্থনা করেছি পড়বার, তা সত্ত্বেও নতুন বই যেহেতু তাই বেশি কবিতা পড়া উচিত নয়, পাঠকের হাতে বইটি পৌঁছানো দরকার। বৈশাখে।
রবি ঠাকুরের গান নয়, তোমার আঁচল জুড়ে ভোটের ব্যালট, বিতর্কের দানা পানি মাতৃভাষা, আমের কুশিতে লেখা দেওয়াল লিখন। ধুলো রে, মোরামের লাল ধুলো, বড়বাবুর ছুটন্ত জিপ থেকে উড়ে পড়ে সদ্য ধরা মুরগির দু একটি পালক। পাশ ফিরলে দেখা যায় মনোনয়ন পত্র হাতে মাথা নিচু ফিরে যাচ্ছে বৈশাখের শিরীষ বকুল। কবি অরূপাসের কাছে আমি ক্ষমা চেয়ে রাখবো যে আমি কোনো পারফর্মার নই, আমি আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী নই, এবং প্রকৃতি বলুন, ঈশ্বরই বলুন, বা আমার জন্মদাতা মা বাবাই কথাই বলুন, কেউ আমাকে সুকণ্ঠের অধিকারী করেননি। সুকণ্ঠ, সুবোধ, সুদৃষ্টি, সুচিন্তা এসব কিছুই আমার মধ্যে নেই। তাই আপনার কবিতাগুলি যেমন আমি সুকণ্ঠ দিয়ে ধারণ করতে পারলাম না, তেমনি আমার সুবোধ, সুমেধা দিয়ে হয়তো সংগ্রহ করতে পারলাম না। তবে চেষ্টায় আছি। আমি আশা করি এই কবি বন্ধুর কবিতা পড়তে পড়তে আমিও একদিন অরূপের সন্ধান পাব, হয়তোবা আমি নিজেও একদিন অরূপ হয়ে উঠতে পারব, এই আশা নিয়ে আজকের কবিতা পাঠ শেষ করলাম। নমস্কার।